একটা রাজনৈতিক দল গঠন করবে। রাজনৈতিক দল আমরা যে কোনো মুহূর্তেই আমরা অনেক সাধুবাদকে জানাই, কিন্তু এই দল গঠনের আগে গত 6 মাস এই দেশের মানুষের ট্যাক্সের টাকা যারা নিয়েছেন, গত 6 মাস আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাদের উপরে ছিল, তারা কতটুকু কাজ করতে পেরেছে। আর যদি কাজ না করতে পারেন, তারা যদি সরে দাঁড়াতে চায়, তারা কেন সরে দাঁড়াতে চায়, কোন জায়গায় কোন সমস্যার কারণে তারা কাজ করতে পারে নাই, এইটুকু জানার অধিকার আসলে আমাদের এই দেশের মানুষের অধিকার আছে। আপনারা একটা জিনিস দেখবেন যে বাইরে যখন বিভিন্ন রাজনীতি হয় তখন একটা ডিপ স্টেট বলে একটা কথা আছে। অতি সম্প্রতি আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প উনি ক্ষমতায় এসেছেন, ওনার সাথে যারা কাজ করছেন তাদের মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এলন মাস্ক। এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প ওনারা আমেরিকাতে যারা ডিপ স্টেট আছে, এটাকে বলে ডিপ স্টেট, এটা কিন্তু আমরা দেখতে পাই না। দেশের যে বড় বড় কেনা বেচা গুলো হয়, দেশের যে বড় বড় কনস্ট্রাকশনের কাজগুলো হয়, যেখানে বড় বড় অর্থের কাজগুলো হয়, সেই জায়গাগুলোতে দেখবেন যারা রিলেটেড থাকে তাদেরকে বলা হয়ে থাকে ডিপ স্টেট। তো ওনারা চেষ্টা করছেন এই ডিপ স্টেটকে পুরোপুরি তুলে ফেলবার জন্য। এই ডিপ স্টেটের কারণেই ইউএসএ যখন দেখছে যে ইসরায়েল প্যালেস্টাইনের উপরে মানবতার চরম বরখেলাপ করছে, তারপরেও কিন্তু মানুষদেরকে সরিয়ে দিতে পারছে না। অতি সম্প্রতি অনুজ ধর নামে একজন লোক, যিনি নেতাজি সুভাষের উপর একটা বই লিখেছেন, তিনি এই ডিপ স্টেটের সংজ্ঞা নতুন ভাবে দিয়েছেন। তিনি বলেছেন যে ব্রিটিশ যখন বাংলাদেশ মানে উপমহাদেশ থেকে চলে গিয়েছিল, তখন এই দেশে তাদের যে আর্মি ছিল, তাদের যে পুলিশ ছিল, যারা তাদের কালচারটাকে সামনের দিকে নিয়ে গিয়েছে, তারাই আসলে ওই সময় ডিপ স্টেটের ভূমিকা পালন করেছে। এই জন্য কংগ্রেস যখন ক্ষমতা বুঝে নিয়েছে, কংগ্রেস তাদেরকে পিছিয়ে হতে দেন নাই। তো অনেকাংশে আপনারা দেখবেন আমাদের দেশের যারা উপদেষ্টা বা বিভিন্ন জায়গায় দায়িত্বপূর্ণ পদে নিয়োজিত আছেন, তারা ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ডিপ স্টেটের সাথে খুবই জড়িত ছিলেন। এই তাদের জড়িত থাকার কারণেই আমাদের দেশে এখন নতুন করে বিচার করা সম্ভব হচ্ছে না। আমাদের দেশে কত টাকা দেশের বাইরে চলে গিয়েছে, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর বিষয়ে কি কি পদক্ষেপ নিচ্ছেন আমরা এখনো জানি না। আর না জানলে কিভাবে জানেন, আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল যারা আগামী দিনে নির্বাচন করতে পারেন, তাদেরকে যখন ফ্যাসিস্ট সরকারের টাকার সাপোর্টটা দেওয়া হবে, তখন তারা অনেকখানি এগিয়ে যাবেন। কারণ এখন পর্যন্ত ভারত উপমহাদেশে টাকা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর নির্বাচনের সময় যদি টাকার সাপোর্ট দিয়ে যারা ক্ষমতায় আসবেন, তারা ক্ষমতায় এসে আবারও ওই ফ্যাসিস্ট সরকারের কাছাকাছি একটা আচরণই আমাদের সাথে করবেন। আমাদের এই যে জিনিসগুলো পরিবর্তন হচ্ছেন, এইখানে আসলে আমাদের জুলাই আগস্টের বিপ্লবের পর আমাদের প্রচন্ড রকমের আশা ছিল। আপনারা দেখবেন অতি সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর আমাদের একজন এক্স চিফ জেনারেল ইকবাল করিম ভুইয়া, তাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলছি। তার কিন্তু জানেন যে ওই সময় তার যে চলমান সময় ছিল 2018 পর্যন্ত, তারা কারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন। তো তারা কিন্তু চাইলেই এই দুর্নীতির মানুষগুলোকে আমাদের সবার সামনে তুলে ধরতে পারে, কিন্তু তা না করে বর্তমান উপদেষ্টারা ওনারা যদি রিটায়ারমেন্টে চলে যান এবং ওনারা যদি বিভিন্ন রাজনৈতিক দল গঠন করেন, তাহলে হবে কি, ব্রিটিশ শাসনের শুরুতে যেমন আমাদের দেশ ও জাতিকে দুই ভাগে ভাগ করে ফেলেছিল, ওই রকম ভাগে ভাগে বিভক্ত হয়ে যাবে মানুষ। কিভাবে বিভক্ত হবে আপনারা জানেন। ব্রিটিশ সরকারের শুরুতে যখন দুই ভাইয়ের ভিতরে রাজত্ব নিয়ে জ্ঞান ছিল, তারা তখন এক ভাই ইংরেজদেরকে ডেকেছে, আর এক ভাই ফরাসিদেরকে ডেকেছে। তো ইংরেজ এবং ফরাসি এরা দুই ভাইয়ের বিরুদ্ধে পক্ষের যুদ্ধ করার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেমন বন্দর বাজার এইগুলো দিয়ে দিয়েছে। আমরা অতি সম্প্রতি দেখেছি যে আমাদের যে পোর্ট, যেটা বিগত সরকারের সময় ভারতকে দেওয়ার কথা ছিল, সেটা হয়তো বা ইউএই বা দুবাইকে দেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে বর্তমানে ভারত বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য বা অর্থনীতি আছে, এখানে ডিরেক্টলি ইনভলভ না হতে পারলে মার্কেটিং এর মাধ্যমে ইনভলভ হয়। পাওয়ার সেক্টরে ওনাদের যে একাধিপত্য ছিল, এটা যখন ওনারা পারছেন না, ওটা যখন দুবাইয়ে চলে যাচ্ছেন, দুবাইয়েও একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ওনারা ওইখানে সেট আপ করে নেন।
পিছনে ওনারা থাকেন, কিন্তু সামনে অন্য একটা দেশের নাম দিয়ে ওনারা আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলো চালাচ্ছেন। আর এইভাবেই আসলে যখন আমরা দেখছি যে জিও পলিটিক্যালি আমাদের রাজনৈতিক দলগুলো কারো না কারো কাছে যাইতে চায়, পলিসিগুলো চেঞ্জ হয় নাই, তখন আমাদের দেশে আবারও আমরা চেষ্টা করছি যে জিও পলিটিক্যালি কোন বড় ভাই কাকে সাপোর্ট দিচ্ছেন তাদের পরে কথা বলার জন্য। আর আমাদের রাজনীতি বর্তমান বিশ্বে অনেকখানি পিছিয়ে গিয়েছে। কিভাবে পিছিয়ে গিয়েছে? বর্তমান বিশ্বের রাজনীতি আপনারা দেখবেন সব জায়গায় নাগরিক অধিকার ভিত্তিক। কোন দল আমার দেশে আমার বিভিন্ন যে জিনিসগুলো লাগে, বিদ্যুৎ হইতে পারে, পড়াশোনা হইতে পারে, চিকিৎসা হইতে পারে, এই চিকিৎসা পড়াশোনা বা এই জিনিসগুলোর দাম কমাতে পারছে, এই রাজনীতি না করে আমরা আদি পুরুষের রাজনীতি করি। যে অমুক আমার বাবা ছিলেন, অমুক আমার নেতা ছিলেন, সেই নেতার কনসেপ্ট আমরা ডেফিনেটলি আমাদের লাইফে রাখবো, আমরা ভালোবাসবো, কিন্তু নেতার কনসেপ্ট থেকে বিশ্বাস করতে যে আমরা দুই ভাগে ভাগ হইতে পারবো না। যে পলিটিক্যালি যারা পাওয়ারফুল তারা যখন দেখলেন যে আমরা সংস্কৃতির দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে, খাবারের দিক দিয়ে, পোশাকের দিক দিয়ে অলমোস্ট একই জাতি, আমরা 18 কোটি মানুষের ভিতরে খুব আসলে পার্থক্য নাই, আমাদেরকে কিন্তু খুব সহজে বিভক্ত করা যায় না। তখন তারা কি করলেন? আমাদের আদি পুরুষকে নিয়ে আসলেন, আমাকে এসে বললেন তোমার দাদাকে তো অমুক বাড়ির অমুকে মারছিল, আর ওকে যে বললেন যে তোমার দাদাকে অমুক বাড়ির অমুকে মারছিল। আমরা এখন রাস্তায় আমাদের সন্তান ভালো থাকবে কিনা তার উপরে ফোকাস না করে আমরা চিন্তা করতেছি আমার দাদা কবে মার খাইছিল, সেই মারের প্রতিশোধ আমি নিব। কাজেই আমরা এই মারের রাজনীতি থেকে বের হয়ে আসবো। আমরা উপদেষ্টাদের কাছে 3টা জিনিস চাই: স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সিলেকশন ক্রাইটেরিয়া। ওনারা যে বিভিন্ন কমিশন করছেন, বিভিন্ন গঠন করছেন, আর অলরেডি অনেকগুলো কমিশন দিয়েছেন, এই কমিশনের মানুষগুলা এই এখন পর্যন্ত কি কি কাজ করেছেন, কাজ করতে না পারলে কেন কাজ করতে পারছেন না, জাতির এটুকু জানার অধিকার আছে। আর আগামীর রাজনীতিতে আমরা ওরকম 2 জন বা 3 জন বা উপদেষ্টারা কোথা থেকে সিলেক্ট হচ্ছে তা জানতে পাচ্ছি না। যেমন এখন তার থেকে আমরা জানতে চাই ওনাদের সিলেকশন ক্রাইটেরিয়া কি। আগামী দিনগুলোতে আমরা বৈষম্যহীনভাবে আমরা আদর্শিক ভিত্তি থেকে আমাদের বিবেক এবং ঔচিত্যবোধের জায়গা থেকে আমরা রাজনীতি করতে চাই, এবং যেখানে আমাদের একটা চমৎকার বাংলাদেশ আমরা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার অন্যকে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সার্বভৌমত্ব আন্দোলনের সহসংগঠক ঢাকা মহানগর কাজী টিটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সার্বভৌমত্ব আন্দোলনের গণমিছিলে সম্মানিত মঞ্চে উপবিষ্ট আলোচকবৃন্দ এবং সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বলতে চাই অনেক কিছু, কি বলবো, বলার মতো ভাষাও নাই। বিরক্ত হয়ে গেছি ভাই, বিরক্ত। 34-এর এই জুলাই আন্দোলন, আমি ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। আমি ব্যবসায়িক কাজে গিয়েছিলাম ব্যাংককে। ঠিক তার তখন আন্দোলন চলছিল দেশে, ছোট ছোট করে আন্দোলন চলছিল। ঠিক আমি প্রথম ব্যাংককে আমি আন্দোলন তৈরি করি একটা অন্য দেশে। আপনারা বুঝতে পারবেন না যে শরীরের মধ্যে কত আগুন জ্বলছিল। এবং আমাদের বাংলাদেশের সাথে 5 দিন আমাদের ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল। ব্যাংককের বাংলাদেশের সামনে আমরা প্রতিদিন 20 থেকে 30 জন বাঙালি একদম চোখের পানি ধরতো ভাই। দেশে কি হচ্ছে, আমাদের কি হচ্ছে, কাকে মারছে। এখন মনে পড়ছে যে আমাদের চাচারা, আমাদের বাবা যারা, আমাদের যারা সিনিয়র সিটিজেন ছিল, তারা বলতো যে যুদ্ধের সময় রেডিও কানে দিয়ে রাখতো সব সময়।
যে ঢাকায় কি হচ্ছে, ঠিক সেরকম ব্যাংককে আমরা মানে সবসময় মোবাইলটা কানে দিয়ে রাখলাম যে নেটওয়ার্কটা পাওয়া যায় কিনা। সত্যি প্রতিদিন চোখের পানি ধরত কি হচ্ছে আমাদের দেশের মধ্যে। তারপরে আমরা ইউএস বাংলার সাথে যোগাযোগ করলাম যে আমরা ভাই দেশে কোনো ফ্লাইট চলাচল করতে খুব কম, আমরা 40 জন একসাথে আসলাম। এসে ঠিক 2 তারিখ এই প্রেস ক্লাবের সামনে থেকে, আমি একজন সাংবাদিকও বটে, এইখানে এইটুকু জায়গা আমরা দখল করে রেখেছি। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখটা আমাদের আন্দোলনের ফসল। এই ছোট একটা যে আমাদের যে কি স্পিডটা ছিল ভাই, আমাদের ভিতরে কিন্তু অনেক আগুন চলছে। আমরা বলি না সবাই রাজনীতি করে, কিন্তু আমরা রাজনীতি করি না। আমরা দেশের জন্য কথা বলি, দেশকে নিয়ে চিন্তা করি, দেশকে ভালোবাসি। কিন্তু আজকে সেই সময় এসেছে রাস্তায় বের হওয়ার। যারা ঘরে বসে বলছেন যে রাজনীতি নেই, রাজনীতি করবো না, শিক্ষিত সমাজ অনেক দূরে চলে গেছে রাজনীতি থেকে। আজকে আপনাদের সবাইকে আসতে হবে যারা দেশকে নিয়ে চিন্তা করেন। শুধু 2টি দল, 3টি দলের মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে নতুন কিছু করার চেষ্টা করি। আসুন সবাই যারা দেশকে নিয়ে চিন্তা করেন, আমাদের সার্বভৌমত্বের ছায়া তলে আসতে পারেন, নিজ থেকে আন্দোলন করতে পারেন। আমি এখন কারো ফর্মুলা বিশ্বাস করি না, আমি এখন নিজের ফর্মুলা দিই। আমি নিজের ফর্মুলায় চলি। এখন আমাকে মরতেই হবে একদিন। আমি চিন্তা করছি আমার যে মরার আগে আমার যে শরীরে যে রক্ত আছে, আমি সেটা এখন রাস্তায় ঢেলে দেব। আমার এই রক্তটা নিয়ে কবরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি দেশের জন্য ঢেলে দিব। শরীরে আগুন জ্বলছে ভাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলনামা। কি বলবো, এটা আমলনামায় তো নাই, বলবোটা কি ভাই? আপনারা কেন আসছেন? দেশ চালাতে কেন আসছেন যদি দেশ চালাতেই না জানেন? আপনি না জানলে আরেকজনকে দিয়ে দেবে, ভাই আমি পাচ্ছি, আমি দেখবো। আমার একটা খুব শখ এই সরকারের কাছে আরে বসার, যে কেন এটা আমার একটা আমি একটা রিসার্চ করতে চাই যে যারা ফেরস্তা হয়ে এই চেয়ারে বসে কিন্তু তারা জালেম হয়ে যায় কেন ভাই? এই চেয়ারের মধ্যে কি আছে যা আমার জানার চরিত্র? এত গরম এই চেয়ার, এত ভালো ভালো কথা বলে, এত সুন্দর কথা বলে আমাদের মনটাকে জয় করেন, কিন্তু চেয়ারে যে হয়ে যান আপনারা জানেন। কিন্তু সেই সুযোগ আমরা এখন দিব না। রাস্তায় নেমে গেছে, এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, কিন্তু নিজের পকেট কোথানোর কোন চিন্তা করে নাই। বহু সুযোগ এসেছে, সেটা করি নাই, কিন্তু এখন করতে হবে। এখন রক্ত রাস্তায় বেরিয়ে দিব। এই বৈষম্য বিরোধী আন্দোলনে এখনো যে জালিম সরকার থেকে আমরা এই আন্দোলন করে দেশকে মুক্ত করেছি, আবার সেই জালিমের খবর আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থায় যে পড়েছে, সেই জালিমদের খবর আবার। তাহলে আমরা কেন আন্দোলন করেছি? ছাত্ররা বলেন যে এই ছাত্ররা এখন উপদেষ্টা হয়েছেন, এই ছাত্ররা আন্দোলন করেছেন, আপনারা বলছেন যে আপনারা রক্ত দিয়েছেন, তাহলে জনতা কি করেছে? আপনারা বলেন ছাত্র বৈষম্য আন্দোলন, ঠিক আছে, ফাইন, ভালো বলেছেন, কিন্তু শেষ পর্যায়ে কিন্তু জনতাই বিজয় ছিনিয়ে এনেছে। জনতার কথা কোথায়? আপনাদের বলা কেউ ছাত্র জনতা বৈষম্য বিরোধী, কিন্তু এখনো সেটা বলছেন না আপনারা। কিন্তু আমরা এখন আর বসে থাকবো না, আমরা এখন হিসাব দিব আপনারা কি করছেন চেয়ারে বসে। কারণ এই দেশটা আমাদের, আপনাদের দেশের, সকলের দেশ, সকলের হিসাব দেওয়ার দায়িত্ব আছে এই দেশে। আর দেশটাকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। আমি বিডিআরের একটা কথা বলি, আমাদেরকে ভুল বোঝানো হয়েছে যে বিডিআর বিদ্রোহ, কিন্তু না ভাই, আমার বাসা হচ্ছে পিলখানার পাশে, আমি দেখেছি সরাসরি। আমি তখন বৈশাখী টিভিতে কাজ করি, আমি দেখেছি কি নির্মম হত্যা করেছে এই বিডিআর আন্দোলনে, আমাদের ভাইদেরকে কিভাবে হত্যা করতে। আর তোমরা, আমি চিন্তা করছি যে যদি আমাদের দেশের সেনাবাহিনী এই বিদ্রোহের সাথে জড়িত, এটা তো কখনোই সম্ভব না। তারা আমাদের সন্তান, নিশ্চয় এখানে অন্য বই বিশ্বের ষড়যন্ত্র আছে, এবং তাই হচ্ছে আপনারা সকলেই জানেন এবং বুঝেন। আমি বেশি সময় নিব না, অনেক আলোচনা আছে। শরীরের মধ্যে আসলে আগুন জ্বলছে। অনেক সাংবাদিক ভাই নির্যাতিত। ভাই কেন হবে নির্যাতিত? আপনারা সবাই শিক্ষিত মানুষ,
তাহলে কেন আমরা এই ধরনের অশিক্ষিত কাজ করছি? সাংবাদিকদের অধিকার, জনমানুষের অধিকার, এই অধিকার নিয়ে যদি আমরা কাজ করতে না পারি তাহলে আমরা চেয়ারটা ছেড়ে দিই না ভাই, অন্যকে সুযোগ দেন। এই দেশে বহুত প্রতিভাবান লোক আছে যারা ঘরে বসে থাকে, সামনে আসতে চায় না, তারা সামনে আসতে সবল দিলে এইসব নেতৃবৃন্দ এখন রাজনীতি করছেন দেশের জন্য। আসলে কি আপনারা দেশের জন্য রাজনীতি করছেন? তাহলে এত ভয় কোথায়? কেন অন্য দেশের কাছে আমাকে যেতে হবে? হ্যাঁ, যেতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হলে সব জায়গায় যেতে হবে, কিন্তু আমাদের দেশকে বিসর্জন দিয়ে নয়। এই দেশকে আমরা খুব ভালোবাসি। আসুন আমরা যারা সত্যি দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি, সত্যি কথাটা বলুন, রাস্তায় নেমে আসুন। আর বসে থাকার সময় নেই। সবাইকে ধন্যবাদ, অনেক বেশি সময় দিয়ে দিলাম, অনেক আলোচনা হয়েছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ঢাকা মহানগর সংগঠক কাজী টিটুকের সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বিচ্ছিন্নভাবে আছেন তাদেরকে বসার জন্য অনুরোধ করছি। আপনাদেরকে আমাদের এখানে নাস্তার ব্যবস্থা আছে, যারা বিচ্ছিন্নভাবে থাকবেন তারা এটা আওতাধীন থাকবেন না, আপনারা সুশৃঙ্খলভাবে বসুন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক জনাব ফরাদ সাকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা এবং সংগ্রামী সাথীরা এবং আমার মঞ্চে আজকে আমার বিশেষ গুণী সকল সভাপতি এবং আমাদের উপদেষ্টা মন্ডলী, আমাদের সংগঠক সকলকে আসসালামু আলাইকুম। আমি ফুয়াদ সাকি এই আন্দোলনের এবং 2018 আন্দোলনের এবং 2009-এর তিনখানা হত্যাকাণ্ডের, 2013 হেফাজতের হত্যাকাণ্ডের একজন চাক্ষুষ সাক্ষী। আমি একদম সবগুলো জায়গাতেই আল্লাহ কেন জানি আমাকে উপস্থিত রেখেছিলেন। এই 5ই আগস্ট আমরা কিভাবে অর্জন করেছি আমরা সকলেই জানি। আমি নতুন করে সেই কথা আর বলবো না। এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকেই হয়তো আন্দোলনে শরীর হয়েছিলেন, আমাদের মা বোনেরা পর্যন্ত শরীর হয়েছিল, আমাদের যারা রিক্সা চালাই সেই গরিব রিক্সাওয়ালা পর্যন্ত শরীর হয়েছিল। 6 আগস্ট থেকে আমরা সার্বভৌমত্ব আন্দোলন যখন এই যে আমাদের সমন্বয়ের ছাত্ররা ক্ষমতার প্রতি ক্ষমতার মতমত নিয়ে ব্যস্ত হয়ে গেল, আমরা কিন্তু তখন হসপিটালে ঘুরে বেরিয়েছিলাম আহত এই ছাত্র জনতার চিকিৎসার জন্য। আমরা এই সার্বভৌমত্ব আন্দোলন থেকে প্রথম এই ছাত্রদেরকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বসেছিলাম এবং আমরা ডিমান্ড করেছিলাম তাদের চিকিৎসার জন্য সেই মাসে 1000 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ দিতে, কিন্তু সেটা তিনি দিতে চান নাই। তখনকার সচিব মহোদয়, আমার এখানে উপস্থিত অনেক গুরু মানুষ আছেন যারা আমার সাথে ছিলেন, আমাদের ছাত্ররা ছিল, সচিব মহোদয় দিতে চাইলেও আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তখন দিতে দেন নাই। তখন উনি বলেছেন না, এটা সম্ভব না। আমি নিজে ওনাকে বলেছি আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাকে 300-400 কোটি টাকা ম্যানেজ করে দিতে পারবো বিভিন্ন কোম্পানির সাথে বলে, তারপরেও দিতে পারে নাই, উনি দিতে চান নাই। আমি জানি না কোন অজানার কারণে আমাদের আজকে প্রধান যে কাজ ছিল এই আহত ছাত্রদের চিকিৎসা করা, এই আহত ছাত্র এবং যাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের জন্য পুনর্বাসন করা কেন আমরা করতে পারলাম না? কেন আমাদের সরকার আজও এটা করতে পারলো না? প্রধান কাজী করতে পারেনি, তোমার ক্ষমতা থাকার কোন অধিকারী নাই, তুমি অন্য কাজ কি করবো আমাদের জন্য? আজ 6 মাস হয়ে গেছে, আমাদের বিচার বিভাগ এখন পর্যন্ত স্বাধীন হয়নি, আমাদের আলাদা স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন হয়নি, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো ঘুমাচ্ছে। অথচ গতকালকে গাজীপুরে আমাদের মৌসুমী বিরোধী ছেলেদেরকে ছাত্রদেরকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, 3 জনকে একদম লাশ বানিয়ে দিয়েছে। কি করেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা? ওইটা একই ধরনের কর্মকাণ্ড 5 আগস্টে যা দেখেছি, যে সবসময় মানে যে রোগী মারা যাবার পরে ডাক্তার আসলো, চিকিৎসক আসলো, ব্যাপারটা হয়ে গেছে তাই। মানুষ মারা গেল, তারপরে পুলিশ ওখানে গিয়ে পৌঁছালো, তারপরে অ্যাকশন নিল।
আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, আমাদের ডিজিএফআই, আমাদের এনএসআই, আমাদের ডিবি, সিআইডি সবাই জানত, গত 6 বছর সবাই জানত। নাহলে এত আন্দোলন হতো না, এত ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন, এত খুনের ব্যবস্থা হতো না। সবার ব্যর্থতার কারণে আজকে আমাদের এই সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব আজকে একটা হুমকির মুখে পড়ে গেছে। আমরা যে আমলনামা নিয়ে বসছি, আমলনামাতে আমরা দুটো কথাই প্রকাশ করবো। তারা যে ভালো কাজগুলো করেছে তার জন্য সুনাম করবো, তারা যে এখন পর্যন্ত যে কাজগুলো করতে পারে নাই, যে ব্যর্থতা তারা প্রকাশ করেছে, সে ব্যর্থতা গুলো ইনশাল্লাহ আমরা তুলে ধরবো। প্রত্যেকটা সেক্টরে ব্যর্থতা তুলে ধরবো। আজকে আমাদের উপদেষ্টারা অত্যন্ত গরিব মানুষ, আমি মানছি, কিন্তু ম্যাক্সিমাম উপদেষ্টারই অনেক বয়স্ক হয়ে যায়, অনেক বয়স হয়ে যায়, তারা কিন্তু এখন ঠিকঠাক মতন অফিসে আসতে পারে না, কোনো সঠিক দায়িত্ব নিতে পারে না, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, যে জায়গায় ছোট ছোট দেওয়ার কথা সেগুলো পারছে না। আপনার উচিত ছিল এই উপদেষ্টাগুলোকে প্রজ্ঞা এবং তারুণ্য নির্ভর করে তো গড়ে তোলা। যেখানে আমরা ব্যর্থতা দেখতে পাচ্ছি, শুধু প্রজ্ঞা দিয়েছে আপনি, তারুণ্য দেন নাই। সেই কারণে আজকে আমরা প্রত্যেকটা সেক্টরে ব্যর্থ হয়ে যাচ্ছি। আমাদের আমলারা তারা কোনোভাবে আমাদের উপদেষ্টাদেরকে সাহায্য সহযোগিতা করছে না। আমাদের এই যে আচরণ, এইটা কিন্তু 2018 ইলেকশনের পর থেকে আমরা এই আচরণ করেছে। যখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট এই আমাদেরকে দিয়ে ইলেকশন করিয়ে দিতেছিল, ঠিক সেই তারপর থেকে আমরা আর কোনোদিন মন্ত্রীদেরকে গড়ে নাই, আমরা কোনোদিন সাধারণকে গড়ে নাই। তার জন্য তাদের মধ্যে আজকে সেম অ্যাটিটিউড থেকে গেছে। এই সরকারকে কেউ সহায়তা করে না, এই সরকার সহায়তা নেওয়ার মতো কোনো ব্যবস্থা করে না। তারা কোন রকম কোন কাজ আমাদের কাছে এখনো সফলতার দিকে নিয়ে যেতে পারে নাই। দুঃখজনক ঘটনা। আমরা ছোট্ট একটা দাবি করেছিলাম, একদম 100% যৌক্তিক, হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। আমাদের স্কুলের যে বাচ্চারা পড়তে যায় তাদেরকে প্রতি বছর রিঅ্যাডমিশন ফি দিতে হয় কিনা? এটা কি যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক এবং ইলিগাল এবং অবৈধভাবে স্কুলগুলো টাকা নিচ্ছে। আমরা বললাম, আমরা শিক্ষা উপদেষ্টার কাছে গেলাম, আমরা শিক্ষা সচিবের কাছে গেলাম, আমরা স্পেশাল উপদেষ্টার কাছে গেলাম, তিনিও স্বীকার করলেন একবারকে, হ্যাঁ এটা অযৌক্তিক এবং অবৈধ, আমরা ইমিডিয়েটলি এটা করে নিব। কিন্তু বিগত 6 মাস, 3 মাস, 4 মাস হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত একটা প্রজ্ঞাপন জারি করতে পারে নাই। আমি যখন গেলাম, যখন আমি বললাম, আমি আর পরিচয় গিয়ে বললাম যে কেন আপনি প্রজ্ঞাপন জারি করতে পারছেন না? মাননীয় বিশেষ সহকারী উপদেষ্টা মিজানুর রহমান, উনি আমাকে এক বাক্যে বললো, বাবা আমার ভয়েস রেস করার মতো উপায় আছে, কিন্তু আমাকে সিগনেচারি কোন পাওয়ার দেয়নি এই গভর্নমেন্ট যে আমি তোমাকে প্রজ্ঞাপন জারি করে দিব। আমি তোমার কথাটা খালি তুলতে পারবো। একজন উপদেষ্টা যদি এই কথা বলেন যে তিনি শুধু কথা তুলতে পারবেন, কিন্তু তিনি একটা কলমের ক্ষেত্রে প্রজ্ঞাপন জারি করতে পারবেন না, তাকে সিগনেচারি পাওয়ার দেওয়া হয়নি, তাহলে এই উপদেষ্টার এলাপ কি? এই যে উপদেষ্টার বিষয়ে বেতন যাচ্ছে, এই বেতন আপনার আমার না? আপনি দিচ্ছেন না বেতন? বেতন কার দিচ্ছেন? আপনি আমাদের বেতন নিচ্ছি, আমরা দিচ্ছি, কিন্তু আমরা কোনো লাভ পাচ্ছি না। আপনি দেখেন সীমান্ত উত্তেজিত করে রেখেছে ভারত, 24 ঘন্টা ধরে সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছে, টহল দিয়ে যাচ্ছে। কে পাঠিয়েছে? কে সীমান্তের জন্য কাজ করেছে? কোন ছাত্ররা কাজ করেছে? সার্বভৌমত্ব আন্দোলন করেছে তারা, ছাত্রদের ঐক্য করে ছাত্রদেরকে সীমান্তে পাঠিয়েছে। এবং আজকের পর থেকে আমরা আরো লিখিয়েছি ভারতকে, আমরা ইনশাল্লাহ নেক্সটে 10টা টিম পাঠাবো, 10 জায়গার সীমান্তে, ময়মনসিংহে, নেত্রকোনায়, শিবগঞ্জে, সবগুলো জায়গায় আমরা সীমান্তে পাঠাবো। এবং তারা যে সীমান্তে বড় জাগরণ করবে, আমাদের যে মানুষ আছে তাদেরকে বলে আসবে, তারা যেন বিজেপির পাশে দাঁড়ায়, তারা যেন বর্ডার গার্ডের পাশে দাঁড়ায়। একমাত্র গণ আমাদের এই যে আজকে সার্বভৌমত্ব আন্দোলন, আমরা 6 আগস্টের পর থেকে ওটা আমরা প্রথমে অসুস্থ বাচ্চাদের নিয়ে কাজ করলাম। আমরা দুঃখজনক ভাবে দেখতে পারলাম যেই ছাত্রদের সাথে বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটি, তাদের সাথে আমরা এই রাস্তায় একসাথে আন্দোলন করেছি। আমরা বয়োবৃদ্ধ মার পেয়েছি, আমরা গুলি খেয়েছি, কিন্তু 6 আগস্ট থেকে যে কাজগুলো তাদের করার কথা ছিল তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এবং কি কারণে ব্যর্থ হয়েছে এটা বলি, আমি আবারও বলছি নাগরিক কমিটিকে
এবং নাম ধরে বলছি নাসিরুদ্দিন পাটোয়ারিকে। আপনি আহ্বায়ক, আপনি প্রথমে জাতির মধ্যে বিভাজন এনেছেন। আপনার এই বিভাজনের খেলাতে আজকে জাতি বিভাগ হয়ে গেছেন বিভিন্ন দিকে। সবাই চেয়েছিলেন এরকম একটা দল আসছে, চেয়েছিলেন আপনারা এরকম দল, বাংলাদেশের সমস্ত জনগণ একটা নতুন দল চেয়েছিল। কিন্তু এই মানুষটার জন্য, এই আহ্বায়কের জন্য উনি প্রথমেই তারুণ্য নির্ভর দল করতে চেয়েছেন। উনি প্রজ্ঞাকে, মাঝ বয়সীকে, বৃদ্ধকে এই দল থেকে খালি করে দিলেন, তাদেরকে বাধ্য দিলেন একবারে। আপনারা আজকে বিভাজনের রাজনীতির জন্য আজকে আপনারাই জায়গায় জায়গায় মার খাচ্ছেন। আপনাদের মধ্যে কোনো ঐক্যমত গড়ে উঠতে পারে নাই। বৈষম্য বিরোধীকে যে ব্যাগ দিবে, গার্ড দিবে, যে অভিভাবকরা, সে অভিভাবক গড়ে উঠতে পারে নাই। আমি মাহমুদ আলমকে বলেছিলাম যে ভাইয়া তোমরা একটা কাজ করো, বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে থাকো, ছাত্রের সংগঠন থাকো, কিন্তু উপদেষ্টা মন্ডলীতে এরকম প্রগতিশীল কিছু মানুষ দাও, 10 জন মানুষ দাও। 10 জন মানুষের অভিজ্ঞতা নিয়ে তাদের দল নিয়ে তারা সামনে এগিয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত এটা করেনি। আজ পর্যন্ত করেনি বলে তারা বৈষম্য বিরোধী এখন রাস্তায় রাস্তায় মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদেরকে ঢুকতে উত্তরে ঢুকতে হামলা করছে। তোমরা ভয়ের কথা শুনবা না, তোমরা অভিজ্ঞতা নেবা না, নিজেদের ইচ্ছা মতো চলবা, চলে চেষ্টাকে 12টা বাজাবা, আমাদেরকেও দুর্নামগ্রস্ত করবা। আমরা আজকে মুখ পাই না, যে মুখ যে তোমাদের জন্য সুনাম করেছি সেই মুখে আমি দুর্নাম করতে পারি না তোমাদের জন্য। তোমরা আমাদের বাচ্চাদের বাচ্চা সমতুল্য, আমরা পারছি না তোমাদের জন্য ভালো কথা বলতে। কিন্তু তোমরা একই খেলায় মেতেছ, তোমরাও ফেসিস্ট হয়ে যাচ্ছ। কেউ কিছু মুখ খুললে তোমরা তাকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছ, এইগুলো অন্যায়। এখানে বসে আছে আমার পল্লী বিদ্যুৎ ভাইয়েরা, পল্লী বিদ্যুতের যে এই সমিতি করেছে, দেখেন আপনারা বলছেন আপনারা বৈষম্য বিরোধী, তোমরা বৈষম্য বিরোধী, অথচ একই দেশে একই জায়গায় কি রকম বৈষম্য হচ্ছে। এই পল্লী বিদ্যুতের মানুষগুলো পল্লী বিদ্যুতের 2 শাখা করেছে, একটা শাখাতে বড় বড় অফিসাররা বসে আছে, তাদের জন্য আমাদের তারা সরকারি চাকরি করে। আর এই পল্লী বিদ্যুতের 45,000 লোক আছে, 45,000 জনগণকে দিয়ে 95% মানুষের পল্লী বিদ্যুৎ দেওয়া হয় বাংলাদেশে। এই 45,000 লোককে তারা সম্পূর্ণভাবে চুক্তি ভিত্তিক রেখেছে এবং ডেইলি বেসিস করে রেখেছে। কি অন্যায়, কি ন্যাক্কারজনক ব্যাপার, কি বৈষম্য তোমাদের মধ্যে। এই লোকগুলো যখন কথা বলতে গেছে তারা সুন্দরভাবে তাদের মত প্রকাশ করতে যাচ্ছে। আপনি যাবেন না মত প্রকাশ করতে ভাই? আপনি যখন দেখবেন যে ভাই 15 বছর 20 বছর পরে আজকে আমার একটা সরকার হচ্ছে, আমি যাই আমার সরকারের কাছে নিজের কিছু দাবি তুলে ধরতে, নিজের কিছু কথা বলতে, সুখ দুঃখের কথা শেয়ার করতে, এই লোকগুলো দেখুন তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা নিয়ে আসা হয়েছে। কে নিয়ে এসেছে? ওই ফ্যাসিস্ট, একই ফ্যাসিস্টের দালালটা এখনো থেকে গেছে ওখানে। ওই দালালরা তাদেরকে সরকারকে ঘুম দিয়ে তারা তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এই লোকগুলোর জিন্দিকে হারাম করে দিয়েছে, ঘুম হারাম করে দিয়েছে, সংসার ছিল সেটা হারাম করে দিয়েছে। কেন করে দিয়েছে? আজকে আমাদের মিটারিগের ভাইরা, আমাদের এখানে যারা আছে, একদিন চাকরি রাখলে একদিন বেতন পায় না, ঘরে ভাত হয় না, কেন তাদের এই অবস্থা থাকবে? আপনারা বলুন, চুক্তিভিত্তিক নিয়োগ বা ডেলি বেসিস যারা কাজ করে তাহলে দেখেছেন আপনারা 17 বছর ধরে 12 বছর ধরে চুক্তিভিত্তিকে কাজ করে। আমার বাড়ির ড্রাইভারে যদি আমি রাখি ভাই 10 বছর চাকরি হলে তাকে তাহলে পারমানেন্ট আমার বাড়ির সদস্য করে নেব, এটা উচিত? তাদের তো ন্যায্য দাবি কেন করবো না? তার কাছে চলে যাবে এই মানুষগুলো, আমরা তার কাছে যে কথা বলবো। যদি আমি কথা বলতে চাই আর আমার কাছে আবহাওয়া হয় তুমি আওয়ামী লীগের মতো কথা বলছো, তাহলে তুমিও তো ভাই সেই আগেকার আওয়ামী লীগের মতো বলছো, যারা বলছো তুমি জামাত ইসলামের মতো কথা বলছো, তুমি রাজনীতির মতো কথা বলছো। এই ফ্যাসিস্ট, এই আচরণের জন্য আমরা তোমাদেরকে এই কারণে ক্ষমতায়ন করি নাই। তাহলে তোমরা স্টুডেন্ট ছিলা, বাচ্চা ছিলা, আমাদের কাছে এখন এই যে এতটুকু বাচ্চার মতো হাত দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা ঘরে বসে বাচ্চার মতো কাজ করো বাবা, আমাদেরকে বাবা সামলাতে দাও। তোমরা যদি না পারো আজকে এই দেশের ব্যবহার সারা বাংলাদেশে ঘাড়ে গিয়ে পড়বে। তোমরা বাংলাদেশকে ব্যক্ত করে দিও না। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, এই আন্দোলনে আমাদের অনেক প্রবাসী ভাই বোন ছিল, অনেক অনেক যারা সত্যিকারের দেশপ্রেমিক। আমাদের প্রবাসী ভাই বোনরা কোনো সুযোগ সুবিধা পায়নি ভাই এখন পর্যন্ত। আপনারা সবাই জানেন প্রবাসীরা কি করেছে, অর্থ যোগান সহ শুরু করে আপনার এখানে ইন্টারনেট সুবিধা থেকে শুরু করে পুরো বিশ্বে তারা প্ল্যাকার্ড দিয়ে তারা সমাবেশ করে পুরো বিশ্বকে জানিয়েছিল। কিন্তু আজ অবধি তাদেরকে বাংলাদেশে আনতে পারেনি সরকার, তাদের
তাদের বিরুদ্ধে কেসগুলো এখনো তুলে নেওয়া হয়নি। আওয়ামী লীগ যে কেসগুলো দিয়েছিল তাদের বিরুদ্ধে কেস এখনো তুলে নেওয়া হয়নি। তাদের ইলেক্ট মানে টিকিট যে প্লেন ফেয়ার এখন পর্যন্ত কমাতে পারলো না, টিকিটের সিন্ডিকেট ভাঙতে পারেনি এই সরকার। একটা প্লেনের এমন একটা নৈতিক ব্যাপার, আমি যদি গতকালকে টিকিট কাটি তার জন্য আমাকে 7,000 টাকা গুনতে হবে। আমি যদি 15 দিন আগে টিকিট কাটি তার জন্য 3,000 টাকা গুনতে হবে। এটা কোন দুনিয়ার নিয়ম ভাই? এই সিন্ডিকেশন করে আজকে বিমানটাকে ধ্বংস করে দিয়েছে। অথচ বিমানকে পুনঃস্থাপিত করার জন্য, আমাদের প্রবাসীকে পুনঃস্থাপিত করার জন্য, প্রবাসী থেকে বাংলাদেশে সহজে আনার জন্য কোন ব্যবস্থা কিছুই গ্রহণ করছে না গভর্নমেন্ট। আমরা চাই প্রবাসীদেরকে বিশেষ সম্মান জানাতে। আমাদের এই সার্বভৌমত্ব আন্দোলনে ইউকে এবং ইউএসের 100, 200 যুক্ত কমিটি আছে। আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি সেই দেশপ্রেমিক পেয়েছে, তারা বিদেশে থেকে দেশের জন্য চিন্তা করে। যদি আমার সার্বভৌম থেকে রাত করে ওই বিদেশের মাটিও কেমন যাবে, আমাদের মন ধরে ওখানে বসে থেকে আন্দোলন করবে আমাদের জন্য। বাংলাদেশকে ভারত তুমি এর এত সহজ মনে করো না। আমরা এখন বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে গেছি। ইনশাল্লাহ সার্বভৌমত্ব আন্দোলন একদিন বাংলাদেশকে সবচেয়ে বেশি দেশপ্রেমিক বানিয়ে দেখাবে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশপ্রেমিক এই সার্বভৌমত্ব আন্দোলন তৈরি করবে ইনশাল্লাহ। আর এই আন্দোলনে আরেকটা মানুষ কাজ করেছে, আমার মঞ্চে সবাই করেছে, ওই বাইরেতে করেছে। আরো একজন প্রবাসী নেতা আছে আমাদের, তিনি হলেন তারেক জিয়া। আমি অস্বীকার করবো না, এই ভদ্রলোক তারেক জিয়া আমাদেরকে বিভিন্ন জনকে রাতে রাতে ফোন করেছে। কোন জায়গাতে তুমি আমার খাচ্ছ, কোন জায়গাতে আমরা দুর্বল বাঙালিরা বলো, আমি ওখানে লোক পাঠাবো। ওইখানে লোক পাঠিয়েছে উনি, ওখানে আমাদেরকে সফল করেছেন। কিন্তু দুঃখজনক ব্যাপার বিএনপির, আমি দুঃখজনক কথা বলবো, আমি ভিন্নভাবে বলবো যে ফখরুল ইসলাম আলমগীর আপনার মতো লোক এখানে বসে থেকে আজকে আমাদের তারেক জিয়ার কেসগুলো উইথড্র করতে পারলেন না। আপনি আপনার নেতাকে বাংলাদেশের মাটিতে দেখাতে পারলেন না, আপনার জন্য ধিক্কার। যদি আপনি সত্যি বিএনপির নেতা হয়ে থাকতেন, আপনার তারেক জিয়াকে বাংলাদেশে এনে দেখানো উচিত ছিল। ওনার বিরুদ্ধে যে মামলা করেছিল সে মামলা ডিলিট করে, অন্যদের মামলা যেমন ডিলিট করেছেন, ওনার মামলা করে ডিলিট করে আপনার বাংলাদেশের মাটিতে ওনাকে এনে দেখাচ্ছিল। তাহলে আজকে আওয়ামী লীগ বিশ্বাস করেন ভাই, তারেক জিয়া যদি বাংলাদেশের মাটিতে পা রাখতো, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম সার্বভৌমত্ব আন্দোলন, তাহলে ইনশাল্লাহ এই যে ছেলেগুলো মার খাচ্ছে, এই ছেলেগুলোকে রাতে রাত ধরে মেরে যাচ্ছে, এই